নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলার মডেল সেট 1-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করার আগে তোমাদের বলে দিই যে তোমাদের যে নাম্বারের প্যাটার্ন ছিল আগে 15, 25, 70, সেটা পরিবর্তিত হয়ে 30, 50, 70-এ পরিবর্তিত হয়েছে। তো সেই অনুসারে দেখো একটা প্রশ্নের কাঠামো দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও। তো প্রথমে চলে আসছি 1-এ কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক। অপশান ক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অপশান খ মধুসূদন দত্ত, অপশান গ আবুল ফজল, অপশান ঘ অজিত দত্ত। সঠিকটা হবে অপশান ঘ অজিত দত্ত। তারপর 1-2 বলেছে গণেশের মেজ ছেলের বয়স। অপশান ক 174 বছর, অপশান খ 171 বছর, অপশান গ 168 বছর, অপশান ঘ 166 বছর। সঠিকটা হবে অপশান খ 171 বছর। তারপর 1-3 মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা? অপশান ক মিল্টন, অপশান খ বায়রন, অপশান গ শেক্সপিয়ার, অপশান ঘ ওয়ার্ডসওয়ার্থ। হবে অপশান খ বায়রন। তারপর 1-4 ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল। অপশান ক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, অপশান খ শান্তিনিকেতন, অপশান গ কলকাতা, অপশান ঘ বারাসাত। সঠিকটা হবে অপশান খ শান্তিনিকেতন। তারপর 1-5 দারোগা শব্দটি। অপশান ক ওলন্দাজ, অপশান খ পর্তুগিজ, অপশান গ তুর্কি, অপশান ঘ বর্মী। সঠিকটা হবে অপশান গ তুর্কি। তারপর 2-1 মাঠে চাঁদে দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? এখানে চাঁদে দুধের স্বর জমে যায় বলতে চন্দ্রালোকিত রাতে নিকটবর্তী মাঠে চাঁদের পুরু দুধের স্বর সমতুল্য জ্যোৎস্না প্রভাসিত হয়, এটাকেই বোঝানো হয়েছে। 2 মিনারিকা কাকে বলে? মিনার হলো স্তম্ভ বিশেষ, অন্যদিকে মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তার নাম মিনারেট বা মিনারিকা। মিনারেট সাধারণভাবে উচ্চতায় মিনার এর চেয়ে অনেক ছোট হয়। 2-3 গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন? গণেশ অবাক এবং খুশি দুই হয়েছিল কারণ যখন গণেশ এর একজন প্রাক্তন ছাত্র কবিতা বিষয়ে স্বল্পবিস্তর জ্ঞান রাখা তার মা এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিল তার কাছ থেকে কবিতা শুনবে বলে। 4 পাখি সব করে রব রাতি পোহাইলো পংক্তিটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তাহলে এটা হচ্ছে কোন কবির, উত্তরটা হবে হচ্ছে আশরাফ সিদ্দিকী। আর কোন কবিতা থেকে নেওয়া হচ্ছে? উত্তরটা হবে হচ্ছে 21-এর কবিতা। তারপর 2-5 মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কে কাকে এ কথা বলেছে? তাদের আয়াত ও তাকে এই কথা বলেছে। 3-1 গণেশ হো হো করে হেসে উঠে বলল, গণেশ কি বলেছিল? তার এভাবে হেসে ওঠার কারণ কি? এই হাসি হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল? প্রশ্নোক্ত উদ্ধৃতাংশটি বিখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ নামক গদ্যটি থেকে নেওয়া হয়েছে। গণেশ বলেছিল যে যা তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। গণেশের কাছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নেমে যখন পৃথিবীর লোকেরা গান গাওয়া, কবিতা মস্কো করা, হিজিবিজি ছবি আঁকছে এই খবর তাকে দিল, তখন তিনি পৃথিবীকে এমনভাবে দেখতে চাওয়ার জন্য যে এতদিন ধরে প্রচেষ্টা করেছিলেন সেটা যে সফল হয়েছে এই বিষয়টা ভেবে তিনি ওইভাবে হেসে উঠেছিলেন। ওই হাসি হাসার জন্য গণেশ ছবি এঁকে, কবিতা লিখে, গান গেয়ে পৃথিবীকে বাঁচানোর পরিকল্পনা করেছিল। 3-2 রঙের প্রয়োজনও ছিল। শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত? তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন? প্রশ্নোক্ত উদ্ধৃতিটি বিখ্যাত লেখক রামকিঙ্কর বেইজ রচিত নির্বাচিত অংশ আত্মকথা নামক পাঠ্য গল্পটি থেকে নেওয়া হয়েছে। শিল্পী রামকিঙ্কর বেইজ তার ছেলেবেলায় রঙের প্রয়োজন মেটাতেন বিভিন্ন গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলা চাঁচা ভুসো কালি, এই সবগুলো দিয়ে। শিল্পী রামকিঙ্কর যখন শান্তিনিকেতনে আসেন তখন এখানকার কোনো শিল্পী অয়েল পেন্টিংয়ের কাজ করতেন না। লেখক দোকানদারদের কাছ থেকে টিউবে থাকা রং নিয়ে তেলের সঙ্গে মিশিয়ে তুলি ডুবিয়ে কি করে কাজ করতে হয় তা শিখেছিলেন। 4-1 বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনে যে আক্ষেপ ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। আধুনিক যুগের মহাকাব্যকার মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি গীতি কবিতা। কবিতার প্রবাসে থাকাকালীন কবি দেশের প্রতি আন্তরিক টান ও ভালোবাসা প্রকাশিত হয়েছে। কবি যখন ইউরোপে ফ্রান্সে যাওয়ার পূর্বে যখন তিনি এই কবিতা রচনা করেন তখন তার মনে প্রবল আবেগ দেশকে নিয়ে।
তাই এই কবিতায় দেশকে মা সম্বোধন করে তিনি বলেন, মা যেন তাকে মনে রাখেন, মনের সাধ সাধন করতে গিয়ে যদি তিনি কোনো ভুল করে থাকেন, তবুও মা যেন তার মন কুসুমকে মধুহীন না করেন। দেশমাতৃকাকে ভুলে তিনি যে প্রবাসী হয়েছেন, এই দুঃখ থেকে তিনি বলেন, ভাগ্যের বশে প্রবাসে যদি তার মৃত্যুও হয়, তাতে তার কোনো খেদ নেই, কারণ তিনি জানেন জন্ম নিলে একদিন মরতেই হয়, কেউই অমর নয়। মা যদি সন্তানকে মনে রাখেন, তবে তিনি যমকেও ভয় পান না। অবশেষে কবি বলেন, তার তেমন কোনো গুণ নেই যা তিনি মায়ের কাছে অমরতা চাইতে পারেন। মা যেহেতু সুবরদাত্রী, তাই তিনি যদি একান্তই কোনো বরদান করেন, তা যেন হয় দেশের মানুষের মনে চিরকালীন হয়ে বেঁচে থাকা। এইভাবেই কবিতায় কবির মনে দেশমাতার প্রতি আক্ষেপ ধরা পড়েছে। এক পানুয়াকে তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কী ছিল? ভাটিয়াদের পাশের বাড়ির তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। পানুয়া সম্পর্কে তার দিদির ধারণা ছিল তার ছোট ভাই পানুয়া ওই বনে 15 বছর ধরে নিখোঁজ, এবং মাস্টারমশাইয়ের ধারণা ছিল পানুয়া বনে নিখোঁজ হয়নি, মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। কেন পালিয়ে গেল? কে কেন পালিয়ে গিয়েছিল? পালিয়ে গিয়েছিল মাকু ঘড়িওয়ালাকে খুঁজতে পালিয়ে গিয়েছিল। মাকু এতটুকু এককুচি লোহা কি টিন কি তামা কি পিতল কি সোনা কি রূপো যাই থাকুক না কেন, যতই না লুকোনো জায়গায় থাকুক, মাকু তা করত। কারণটা ছিল ঘড়িওয়ালা মাকুর হাতের পায়ের নখের তলায় এক ধরনের রাডার যন্ত্র গিয়ে রেখেছিল। তাই এখন ঘড়িওয়ালা নিজেই টিনের বোতাম কেটে হাতঘড়ি ফেলে ঘড়ি সারাবার যন্ত্রপাতি ছেড়ে শুধুমাত্র কয়েকটি কাপড় ও কাগজ ও কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘড়িওয়ালা ফেরারি হয়ে। 6-1 রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্য দিয়ে অন্যান্য তদ্ভব শব্দের মতোই পরিবর্তিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই জাতীয় শব্দগুলোকে বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। যেমন দ্রাক্ষমে গ্রিক, সেখান থেকে দ্রাম্য সংস্কৃত, সেখান থেকে দম্য প্রাকৃত, আর সেখান থেকে দাম বাংলা। 6-2 একটি মুন্ডমাল শব্দ এবং একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। একটা মুন্ডমাল শব্দের উদাহরণ হচ্ছে টিভি, আর একটা খণ্ডিত শব্দের উদাহরণ হচ্ছে ফোন, ফয়কা দন্তেন্য। ঠিক আছে। 6-3 তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ কী কী? সম শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎ প্লাস সম। তৎ বলতে বোঝায় তার বা সংস্কৃত ভাষাকে, এবং সম শব্দের অর্থ হলো সমান বা অনুরূপ, অর্থাৎ সংস্কৃতের সমান। তদ্ভব শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎ প্লাস ভব। তৎ বলতে বোঝায় সংস্কৃত, এবং ভব বলতে বোঝায় জাত বা উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে জাত। 6.4 বাংলা ভাষায় আগত দুটো বর্মী শব্দ লেখো। উত্তরটা হবে লুঙ্গি, ঘুগনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করলে তোমরা এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য বিভিন্ন সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।